হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? আচ্ছা, আজ আমরা আমাদের যে ইন্ডাস্ট্রিয়ালিস্ট ম্যানেজমেন্ট আছে ওই ইন্ডাস্ট্রিয়ালিস্ট ম্যানেজমেন্টের তৃতীয় অধ্যায় উৎপাদন ব্যবস্থাপনা, ঠিক আছে। এই অধ্যায়টি সম্পর্কে আমরা বিস্তারিত পড়ালেখা করব, ঠিক আছে। তো এই অধ্যায় থেকেই মেইনলি প্রথম যে গুরুত্বপূর্ণ টপিকসটা আছে সেটা হলো মজুতকরণ, ঠিক আছে। কি মজুতকরণ? তো প্রথম গুরুত্বপূর্ণ টপিকটি কি মজুতকরণ। আচ্ছা, এই মজুতকরণটা কি? আর এই মজুতকরণের যে এগুলো আছে মজুদ এবং যে মজুতকরণের যে নিয়ন্ত্রণগুলো আছে, ঠিক আছে। তো প্রথম টপিকটি কি মজুদ ও মজুতকরণের নিয়ন্ত্রণ, তাই না? মজুদ ও মজুদের মজুদের নিয়ন্ত্রণ, ঠিক আছে। তো মজুদ জিনিসটা আসলে কি? মজুদ জিনিসটা হলো যে উৎপাদন সমূহ যার মূল্য রয়েছে বা ব্যবহারযোগ্য এমন কিছু উপাদান যার মূল্য রয়েছে এবং যা ব্যবহার করা যায় সেই সকল জিনিসপত্রকে সংরক্ষণ করা কিংবা সরবরাহ করাকেই কি বলছে মজুতকরণ, ঠিক আছে। এই জিনিসটা হলো যেমন যে তোমার মনে করো একটি গণিত তোমার যেরকম তোমার ইন্ডাস্ট্রিয়ালিস্ট ম্যানেজমেন্ট বইটি ধরো, তোমার এইটা কি, তোমার এইটার কি একটা নির্দিষ্ট মূল্য রয়েছে না? যে তুমি বাজার থেকে তো একটা মূল্য দিয়ে তাই কিনে নিয়ে এসেছো, তাই না? দিয়ে তারপরে তুমি কিনেছো। এখন ওই তাহলে কি এই বইটার কি একটা মূল্য? এইবার এই জিনিসটাকে সংরক্ষণ মানে তুমি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমার কাছে সংরক্ষণ করবে, তাই না? যে পরীক্ষার পরে এই বইটার আর প্রয়োজন নেই। এই যে সংরক্ষণ তুমি করছো, এই সংরক্ষণ করাটারই বলছে কি মজুতকরণ, ঠিক আছে। এই ছিল। তারপরে যে একটি প্রতিষ্ঠানে যেমন তোমাদের বইতে লেখা আছে যে একটি প্রতিষ্ঠানের আসল সম্পদ সমূহ যার মূল্য রয়েছে এবং ব্যবহারযোগ্য তা মজুদ হিসাবে গণ্য। মানে একটা প্রতিষ্ঠানে যে সকল জিনিসপত্র মূল্য আছে এবং যা ব্যবহার করা যাবে সেইগুলা কি মজুদযোগ্য বা মজুতকরণ করা যাবে, ঠিক আছে। এই জিনিসটাতে বলতেছে। আচ্ছা, তারপরে মজুদ সম্পর্কে ব্যবস্থাপনাবিদদের মানে মজুদ সম্পর্কে যারা ব্যবস্থাপনাবিদ অভিজ্ঞ লোকগণ আছেন তারা কিছু কিছু সংজ্ঞা দিয়েছেন। যেমন কে কে আহুজা, তিনি কি বলেছেন যে মজুদ ওইসব আইটেম। তাহলে কে কে দিয়েছেন আমরা সেই নামগুলো একটু জানবো এবং সে ওই তোমরা ওই সংজ্ঞাটা শুধু একটু মুখস্থ করবা বই থেকে, দেখবা তোমাদের বইতে দেওয়া আছে। আমি শুধু নামটা লিখছি। যে প্রথমে কে কে দিয়েছে মজুদের সংজ্ঞা, কে কে আহুজা, ঠিক আছে। কে কে আহুজা প্রথম যিনি যে ব্যবস্থাপনাবিদ আছে তিনি, যে তিনি কি বলছে যে মজুদ ওইসব আইটেম বা জিনিস নিয়ে গঠিত, ঠিক আছে। মজুদ ওইসব আইটেম বা জিনিস নিয়ে গঠিত যা বিক্রয়ের জন্য প্রস্তুত থাকে, ঠিক আছে। যা বিক্রয়ের জন্য প্রস্তুত থাকে। তাহলে বিক্রয়ের জন্য যদি প্রস্তুত থাকে নিশ্চয়ই তাহলে তার কি একটা মূল্য আছে। অন্য কেউ একজন কি সেটা নির্দিষ্ট একটা মূল্য দিয়ে তারপরে কি কিনে নিয়ে যাবে আমাদের কাছ থেকে, তাই না? যা প্রক্রিয়াকে সচল রাখে। এবার কিনে নিয়ে গেল, যখন ওই দেখা যাচ্ছে ওইটার ব্যবহার শেষ হয়ে যাবে তখন ওইটা থেকে রিসাইকেল করে নতুন আর একটা জিনিস তৈরি করা হবে, ওইটাও কি মজুত করা যাবে এরকমই। তারপরে কেসি জ্যানি বা ওই কেসি জ্যানি অ্যান্ড এল এন আগরওয়াল, কি কেসি জ্যানি অ্যান্ড এল এন। 2 নম্বরে আছে কেসি কেসি জেনি অ্যান্ড কি এল এন আগরওয়াল, AGARWAL, ঠিক আছে। ইনি এই দুইজন মানে এরা দুইজনই কি সংজ্ঞা দিছে, কিন্তু এদের সংজ্ঞাটা দেখা যাচ্ছে একজন আর একজনের সাথে মিলে যায়, ঠিক আছে। এজন্য একবারে দুইজনের নাম লেখা হয়েছে। তো এনারা দুইজন কি বলছে যে ব্যাপক অর্থে মজুদ হলো কোনো প্রতিষ্ঠানের আসল সম্পদ সমূহ। কি মজুদ হলো কোনো প্রতিষ্ঠানের আসল কি সম্পদ সমূহ। অবশ্য এটি কাঁচামাল, তারপরে পরিণত পণ্য, তারপরে তোমার আধা প্রস্তুত দ্রব্যাদি, ঠিক আছে। মানে ওদের মতে যে একটা প্রতিষ্ঠানের যে সকল সম্পদ আছে কিংবা দেখা যাচ্ছে তোমার
যেরকম তোমাদের ডিপ্লোমা মেন্টর প্রতিষ্ঠানের কি নির্দিষ্ট কিছু কিছু সম্পদ আছে, যেরকম রেকর্ডিং সিস্টেমের যে সকল তোমার যন্ত্রপাতিগুলো আছে, তারপরে বোর্ড, হোয়াইট বোর্ড, স্মার্ট বোর্ড কিংবা ওয়েবসাইট, এইগুলাই কি ওদের প্রতিষ্ঠানের সম্পদ, তাই না? এইগুলা। তারপরে যেমন এবার তোমার কাঁচামাল হিসেবে কি, যেমন কাঁচামাল হিসেবে কি আছে, যে তোমাদের যেরকম তোমাদের জন্য বই তৈরি করছে, ওই বই তৈরির কাঁচামাল গুলো কি কি, যেরকম কাগজ, কালি, প্রিন্টার, এগুলাই তো, তাই না? তো এই যে সকলগুলা তোমার কি বলতেছে, যা অভিপ্রেত চাহিদা মোচন মানে আমাদের চাহিদাটা মেটাচ্ছে, তাকেই কি বলছে তোমার এবং ভবিষ্যতে বন্টনের জন্য জমা রাখা। তাহলে এই যে বইটা আমি বানাচ্ছি, এখন এই বইটা বানাতে গিয়ে কি একজন দ্বারা কি আমার তোমার বইটা তৈরি করছে, এখন তার থেকে কি আমরা একটা, যেরকম এখন ডিজিটাল যুগ, আমরা একটা ওয়ার্ড ফাইল বানিয়ে নিচ্ছি, যার মাধ্যমে পরবর্তীতে আর টাইপিং করা লাগছে না, কপি পেস্ট করলেই কি জিনিসটা চলে আসছে, তাই না? তো এই যে সকল কিছু বন্টনের মাধ্যমে জমা রাখা, এই জিনিসটারে বলতেছে কি তোমার মজুত করো, এদের দুইজনের মধ্যে। আচ্ছা, আরো দুইজন আছে, যেমন লিওনার্ড জে গ্যারেট ও মিল্টন সিলভার। কি লিওনার্ড জে গ্যারেট, 3 নম্বরে কি আছে, লিওনার্ড জে গ্যারেট অ্যান্ড কে মিল্টন সিলভার, ঠিক আছে? এদের দুইজনের মতে আসলে তোমার মজুতকরণ জিনিসটা কি, ঠিক আছে? তো এদের দুইজনের মতে মজুদ হচ্ছে যে কোনো ধরনের আসল সম্পদ। কি মজুদ হচ্ছে যে কোনো ধরনের। তাহলে প্রথমে একজন বলল কি, যে সকল আইটেম নিয়ে প্রতিষ্ঠান গঠিত, ঠিক আছে, মানে যাই কিছু নিয়ে একটা প্রতিষ্ঠান গঠিত হবে সবকিছুই কি মজুতকরণ করা যাবে। তারপরে একজন কি বলল, যে প্রতিষ্ঠানের আসল সম্পদ মানে মেইনলি যেগুলো একটা প্রতিষ্ঠানে তোমার প্রতিনিয়ত লাগে, ওইগুলাই কি ওদের আসল সম্পদ, কিংবা কাঁচামালও হইতে পারে। আর এনারা দুইজন কি বলছে, মজুদ হচ্ছে যে কোনো ধরনের আসল সম্পদ, মানে আসল সম্পদ কাঁচামালের কোনো কিছু না, শুধু আসল সম্পদ, ঠিক আছে, যা অর্থনৈতিক মূল প্রক্রিয়াকরণ করে, ঠিক আছে। এই তো এরপরে আছে কি, যেমন মজুদ নিয়ন্ত্রণ, ঠিক আছে। এই মজুদকরণটা আসলে নিয়ন্ত্রণ হচ্ছে কিভাবে, দেখো, পণ্যদ্রব্য বা সেবা উৎপাদনকারী বা সরবরাহকারী প্রতিষ্ঠানের নিকট মজুদ একটি অতীব গুরুত্বপূর্ণ উৎপাদন, তাই না? এই মজুদটা নিয়ন্ত্রণ করা হচ্ছে কিভাবে, দেখো, একটা কোম্পানি যখন কোনো একটা জিনিস তৈরি করে, এই তৈরি করার জন্য তাদের কি কিছু কাঁচামালের প্রয়োজন হয়, তাই না? তো এই কাঁচামাল গুলা দেখা যাচ্ছে তোমার, যে আমি আজকে ধরো তোমার 1 টন চিপস তৈরি করব, এখন চিপস তৈরির কাঁচামাল কি কি, যেমন আলু আছে, তারপরে তোমার বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে তোমার কেমিক্যাল আছে, ঠিক আছে। আমি দুইটাই ধরলাম, যে আলু আর কেমিক্যাল। এখন আমি আজকে 1 টন দেখা যাচ্ছে তৈরি করব, আমি সেই পরিমাণে কাঁচামাল এনে রেখে দিলাম, যে আজকে 1 টন তৈরি করলে ওই 1 টন আলু কিংবা তোমার দেখা যাচ্ছে ওই নির্দিষ্ট পরিমাণে একটা তোমার বিভিন্ন ধরনের কেমিক্যাল এটা লাগবে, ঠিক আছে। ওই দুইটা এনে তুলাম এবং ওইটা 1 দিনের জন্য যে 1 টন তৈরি হবে সেই জন্য এনে দিলাম। কিন্তু পরবর্তীতে আমি কি করব, পরবর্তী দিন যখন আমি চিপস তৈরি করতে যাব তখন কি আবার আমার আনা লাগবে, তখন কি এই জায়গায় অর্থ খরচ হবে কি বেশি না, যে তোমার যেরকম দূর দূরান্ত থেকে আনার জন্য যে যাতায়াত ভাড়াটা, তারপরে শ্রমিক ভাড়াটা, এটা কি তোমার অতিরিক্ত যাবে। কিন্তু ওইটা যদি আমি একদিনে করতাম তাহলে কি আমার স্বল্প খরচে হয়ে যেত, তাই না? তো এই জিনিসটারে বলতেছে যে মজুতকরণ, যে আমি একটা জিনিস দেখা যাচ্ছে অধিক পরিমাণে অর্থ তোমার ওই জায়গায় দেওয়ার থেকে আমি একদিনে অল্প পরিমাণ অর্থ প্রয়োগ করে বেশি করে এনে রেখে দিব, ওই যে রেখে দিচ্ছি ওই জিনিসটাই হচ্ছে কি মজুতকরণ। তো এইভাবে আনলাম, এখন ওই জিনিসটাকে একটা জিনিস তৈরি করছি, তৈরি করে ওইটা বাজারজাতকরণ করব। এবার 1 টনই যদি একদিনে আমি বাজারজাতকরণ করে দিই তাহলে দেখা যাচ্ছে কি আমার আরো খরচ বেশি হবে। আমি যদি অল্প অল্প করে দিতে থাকি তখন কি ওই পণ্যটা যদি বাজারে আমার বেশি পরিমাণে চলে
তাহলে কি ওই পণ্যটা আমি আস্তে আস্তে আরো সেল দিতে পারবো। মানে আমি বুঝতে পারছি যে আমার ওই জিনিসটা তৈরি করা লাগবে কি। এখন আমি যদি ওই জিনিসটা আমার লাগছে না কিন্তু আমি তৈরি করে রেখে দিচ্ছি, তখন তৈরি করে যখন আমি রেখে দিব আমার বাজারে ওইটার চাহিদা নাই, কিন্তু আমি তৈরি করে রেখে দিচ্ছি, তখন কি আমার ওই যে জিনিসটার, ঠিক আছে। আচ্ছা, তো তখন আমরা ওই জিনিসটা কি বাজারজাতকরণ করতে পারবো। এখন তাহলে যদি আমার না লাগতো তাহলে কি আমি অন্য একটা পণ্য বানাতে পারতাম, তাহলে পণ্য নষ্ট না, তাই না। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটারই আসলে বলতেছে যে মজুতকরণ নিয়ন্ত্রণ, মানে উৎপন্ন থেকে ঘুরিয়ে এনে বাজারজাতকরণ, এই জিনিসটারে বলতেছে যে তোমার নিয়ন্ত্রণ, মজুদের যে নিয়ন্ত্রণ, ঠিক আছে। তো এই সম্পর্কিত বিভিন্ন তোমাদের বইতে 3টা নাম দিয়ে আছে, দেখবা যে 3টা ব্যবস্থাপনাবিদ যারা আছে তারা মজুতকরণ নিয়ন্ত্রণ জিনিসটা আসলে কি সে সম্পর্কে বলার চেষ্টা করছে, ঠিক আছে। তো প্রথমে এন আগরওয়াল ও কেসি, আবার ওই একই দুইজনই যে মজুদ নিয়ন্ত্রণ হচ্ছে এমন একটি ব্যবস্থা যা সর্বনিম্ন মূলধনের বিনিয়োগ প্রয়োজনের সময়, ওই যে বললাম না যে আমি যদি একদিন না ওই জায়গায় একদিন সময় না দিয়ে 2 দিন সময় দিই তাহলে কি আমার টাকার পরিমাণ বেশি যাচ্ছে, কিন্তু আমি যদি জিনিসটা একদিনে করি তাহলে আমার টাকার পরিমাণ অল্প পরিমাণে আছে। এনারা দুইজনও সেম একই কথা বলেছে, ঠিক আছে। তারপরে রবার্ট ক্রেইটনার ইনি কি বলছে, মজুদ নিয়ন্ত্রণ হলো এমন একটি প্রক্রিয়া যা দ্রব্যের সংরক্ষিত মজুদের যথোপযুক্ত স্তর প্রতিষ্ঠিত করে ও বজায় রাখে, ঠিক আছে। তারপরে আর মেয়ার ইনি কি বলছে যে মজুদ নিয়ন্ত্রণ বলতে আমরা বুঝি যে সাথে মজুদ সংরক্ষণ করতে পারে, মিতব্যয়ী মানে যেখানে আমার যে পরিমাণ অর্থ প্রয়োজন সেখানে সেই পরিমাণ অর্থ খরচ করা, তার থেকে বেশি অর্থ খরচ না করা, এটাই হচ্ছে কি মিতব্যয়ী। যে ওই যেরকম আমি বললাম না যে আমার একটা চিপস বাজারে বেশি চলছে, ওইটা আমি বেশি পরিমাণে তাহলে উৎপাদন করতে পারি, কিন্তু ওই চিপসটা যদি বাজারে না চলে তাহলে আমি যদি বেশি পরিমাণে ওইটা উৎপাদন করতে থাকি তাহলে তো এটা আমার নষ্ট হয়ে যাবে। এই যে জিনিসটা যদি না চলে তাহলে আমি উৎপাদন করব না, এই জিনিসটাতে বলা হচ্ছে কি মিতব্যয়ী, ঠিক আছে। আচ্ছা, তারপরে আছে হলো মজুতলাম নিয়ন্ত্রণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা, কেন মজুত করব, ঠিক আছে, এর নিয়ন্ত্রণের গুরুত্বটা কি আসলে। তো কি আছে যে দেখো গুরুত্ব কেন, যে ব্যয় নিয়ন্ত্রণ, যদি আমি যখন আমার একটা জিনিস বেশি চলছে না তখন যদি আমি ওই জিনিসটার কাঁচামালগুলো বেশি পরিমাণে এনে রেখে দিই তখন কি আমার ওই জায়গায় কি আমার একটা পরিমাণ অর্থ কি বসে যাবে, তাই না। তখন কি আমার আর্থিকভাবেও আমি ক্ষতিগ্রস্ত হবো, এই জন্যই কি আমার ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে, যে চলছে না তাও আমি কিনবো না, ঠিক আছে, অন্য একটা জিনিস যেটা চলছে সেইটা কিনবো আমি। আচ্ছা, তারপরে উৎপাদন ও বিক্রয়ের ধারাবাহিকতা রক্ষা, তাহলে ওই বিক্রয়ের ধারাবাহিক উৎপাদন মানে আমি যে পরিমাণে উৎপাদন করব, এখন ধরো আমার আজকে 1 টন আমি উৎপাদন করলাম, এই 1 টন এবার আমি বাজারে দিয়ে দেখবো যে এই 1 টনটা আমার চলছে কিনা, যদি চলে তারপরে আমি আরো কি উৎপাদন করব। তাই বলছে যে উৎপাদন ও বিক্রয়ের ধারাবাহিকতা রক্ষা, আমি একবারেই তো মার্কেটে সব দিয়ে দেবো না, আস্তে আস্তে ওইটা দিতে থাকবো, তাই না, মানে মানুষের ভিতরে যত পরিচিতি হতে থাকবে ততই কি আমার পণ্যটা, তাই বলছে যে বিক্রয়ের ধারাবাহিকতা। আচ্ছা, চাহিদা অনুসারে দ্রব্য সরবরাহ, এখন এই যে বাজারে যদি আমার বেশি পরিমাণে চাহিদা থাকে তাহলে কি ওই জিনিসটা আমি কাঁচামাল কিংবা ওই দ্রব্যটা আমি বেশি পরিমাণে উৎপাদন করব, করে কি মজুত করে রাখবো যাতে কি আমার খরচ কমায়, প্রতিদিনই আমার উৎপাদন না করতে হয়, একদিনে উৎপাদন করে যদি বাজারে বেশি চলে একদিন তো উৎপাদন করে আমি দেখবো, তারপরে জিনিসটা যদি চলে তাহলে আর একদিনকে আমি বেশি পরিমাণে উৎপাদন করে ওই জিনিসটা রেখে দেবো যাতে আমার প্রতিদিন ওই জিনিসটা উৎপাদন করতে না হয় আমার, এবং আমার কি বিপুল পরিমাণে অর্থ খরচ না হয়, তাই না। তারপরে যন্ত্রপাতি সদ্ব্যবহার, মানে আমার যে যন্ত্রপাতি গুলো আছে সেইগুলা আমি দেখা যাচ্ছে তোমার সদ্ব্যবহার মানে যে জিনিসটা যে কাজে লাগানো দরকার সেই জিনিসটা সেই কাজেই লাগাবো, এটারই বলা হচ্ছে কি যন্ত্রপাতি সদ্ব্যবহার। দেখো তোমাদের বইতে কি বলেছে যে মজুদা মাল নিয়ন্ত্রণের মাধ্যমে উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাম্য মজুদ স্তরে গড়ে তোলা হয়, যেমন স্লাক মৌসুমে যন্ত্রপাতি অলস পড়ে থাকে, মানে স্লাক মৌসুম বলতে এরকম বোঝাচ্ছে যে মৌসুমে দেখা যাচ্ছে পণ্যগুলা চলছে না, ঠিক আছে, ওই মৌসুমটার কথা, তখন যন্ত্রপাতি গুলা কি
তোমার অলস পড়ে থাকে কিংবা শুধুই পড়ে থাকে, তখন ওই যন্ত্রপাতিগুলোকে দেখা যাচ্ছে অলস ফেলে না রেখে অন্য একটা পণ্য উৎপাদন করা কিংবা দেখা যাচ্ছে আস্তে আস্তে করতে থাকা, যাতে আমার ওই স্লাগ যে মাছটা আছে ওই মাছটা আছে দেখা যাচ্ছে অল্প পরিমাণে আমি তৈরি করলেও আমার যন্ত্রপাতিগুলো সচল থাকে। ঠিক আছে, তো অপচয় হ্রাস, অপচয় হ্রাস মানে কি দেখা যাচ্ছে তোমার যেরকম তুমি মানে অপচয় হ্রাস টাকা দ্বারা বুঝতে পারো যে প্রয়োজনের অতিরিক্ত খরচ না করা, এটাই কি অপচয় হ্রাস। ঠিক আছে, তোমাদের বলেছে যে মজুত মালের সুষ্ঠু হিসাব সংরক্ষণের ফলে মজুত মালের চুরি হওয়া ও বিনষ্ট হওয়া পরিমাণ কমে যায়। মানে সুষ্ঠু পরিচালনার মাধ্যমে আমরা কি করছি, দেখা যাচ্ছে তোমার ওই যেটা আমি মালামালগুলো তৈরি করছি প্রয়োজনের অতিরিক্ত যাতে তৈরি না করি এবং বেশি দিন ধরে যাতে রেখে না দিই, যাতে মালামালগুলো নষ্ট হয়ে যায়, এটাই অপচয় হ্রাস। তো এরকম ভাবে আরো কিছু কিছু আছে, তোমরা একটু দেখে নিও। ঠিক আছে, এই ছিল আমাদের মেইনলি প্রথম টপিক যে মজুত নিয়ন্ত্রণ, এটাই গুরুত্বপূর্ণ ছিল। আচ্ছা, এরপরে গুরুত্বপূর্ণ থাকার ভিতরে আর একটা আছে যে মজুত নিয়ন্ত্রণের গুরুত্ব তো দেখালাম। তারপরে মিশ্রণ হলো 5PS এর সংমিশ্রণ, মানে 5PS যেটা আছে আমাদের, সেভেন আচ্ছা 5PS আমি একটু বের করে এই যে মানে 5PS। ঠিক আছে, আচ্ছা তো কি বলছে, আচ্ছা 5PS কি আসলে আমরা একটু দেখেন। বিপণ মিশ্রণ, ঠিক আছে, 5PS বা বিপণ মিশ্রণ হচ্ছে কতগুলো নিয়ন্ত্রণযোগ্য এবং কৌশলগত উৎপাদনের সমষ্টি, মানে কতগুলো নিয়ন্ত্রণযোগ্য এবং কৌশলগত উৎপাদনের সমষ্টি, ওইটাই কি 5PS, যথা কি পণ্য, মূল্য, স্থান, প্রসার ও এবং কি মানুষ। আচ্ছা 5PS প্রথমে আছে পণ্য। ঠিক আছে, এই পণ্যের ভিতরে কিছু কিছু ভাগ আছে। এই যে 5PS এর যে উপাদানগুলো কি কি, পণ্য, মূল্য, স্থান, প্রসার এবং কি মানুষ, তাই না? এই যে উৎপাদনগুলো, এই উৎপাদনগুলো আসলে কি জিনিসগুলো, 5PS কিভাবে কাজ করে দেখো। যে বিপণন মিশ্রণ বা 5PS এর ভিতরে আছে কি পণ্য, তাহলে পণ্যের বৈচিত্র্য হতে পারে, সব পণ্য তো একরকম নয়, তাহলে পণ্যের বৈচিত্র্য হতে পারে। তারপরে গুণগত মান, সব পণ্যের গুণগত মান এক হবে না, এটা তো স্বাভাবিক বিষয়, তাই না? একটার মান একরকম হলে আর একটার মান, যেরকম তোমার বাজারে যদি আলুর চিপস বেশি চলে তাহলে কি তোমার পটেটোস যেগুলো আছে ওগুলো কি চলবে, ওগুলোর মান কি তখন কমে যাবে। তো এই তারপরে কি নকশা, নকশা বলতে কি বোঝাচ্ছে যে আমি কিভাবে, আমার একটা কোম্পানি আছে, আমি সেখানে দেখা যাচ্ছে 10টা পণ্য উৎপাদন করতেছি। ঠিক আছে, তো ওই 10টা পণ্য আমি কিভাবে বাজারজাতকরণ করব কিংবা কিভাবে উৎপাদন করব, এই জিনিসটারে বলতেছে কি নকশা। ঠিক আছে, তো তারপরে কি বৈশিষ্ট্য, মানে পণ্যের বৈশিষ্ট্যগুলো কি কি থাকে। তারপরে কি ব্র্যান্ড নাম, যেরকম একটা পণ্য উৎপাদন করলে একটা তখন ব্র্যান্ডের নাম হয়ে গেল। তখন মোড়কীকরণ, মোড়কীকরণ মানে কি পণ্যটা প্যাকেট করা, এই জিনিসটা দিয়ে বলতেছে কি মোড়কীকরণ করা। তারপরে কি সেবা, আচ্ছা পণ্য সেবা, পণ্য সেবা মানে কি দেখা যাচ্ছে আমি একটি দোকানে আমার পণ্যটা আমি চালাতে চাচ্ছি, কিংবা দেখা যাচ্ছে ওই পণ্যটা তাহলে কি আমরা আমার কাছ থেকে যেই নেবে না কেন আমি তাদের কি সুষ্ঠুভাবে দিব, তাই না? পণ্যটা সঠিকভাবে যাতে নষ্ট না হয় সেইভাবে কি প্রতিনিয়ত তাদের দিতে থাকবো, যাতে তাদের হয়রানি না হয়, যে মানুষে এসে যেন তাদের না বলে যে এই জিনিসটা কেন আনছো। ঠিক আছে, এই জিনিসটা বলছে যে সেবা। তারপরে মূল্য, পণ্যের নিশ্চয়ই কি একটা মূল্য থাকা লাগবে, মূল্য তালিকা। তারপরে ভাট্টা মানে কি ভ্যাট যেটা বলা হয় সেটারে বলতেছে কি ভাট্টা, মানে ওই পণ্য আমি যে উৎপাদন করে বাজারজাতকরণ করছি এতে সরকারেরও কিছুটা পরিমাণ অর্থ দেওয়া লাগে, সরকারকেও কিছুটা পরিমাণ অর্থ আমার দেওয়া লাগে, না হলে আমি দেশের ভিতরে চালাচ্ছি সরকার এটা সহ্য করবে কেন, তাই না? তো তারপরে আছে কি ভাতা, আচ্ছা ভাতা, তাই না? ভাতা বা কি আছে মূল্য তালিকা, মূল্য বাটা, আচ্ছা ভাটা, ভাটা মানে কি ছাড়, ভাট্টা দেওয়ার পরে মূল্য সংক্রান্ত বিষয়ে সুবিধা দেওয়া হলে তাকে ছাড় বলে। মানে একটা পণ্যের উপরে যখন ছাড়, মানে আমি মনে করো একটা জিনিস কিনতে গিয়েছি, তাই না? তখন আমি দেখা যাচ্ছে দোকানদার আমাকে একটা দাম বললো, এখন বললো যে এই দামের উপরে এত% ছাড় আছে, তাহলে ওই দামের উপরে তো আমার একটা এই জিনিসটারে বলছে কি ভাতা।
ঠিক আছে। তারপরে পরিশোধের সময় কি, পরিশোধের সময় তালিকা মূল্য আমি কখন পরিশোধ করব এর একটা কি সময় আছে। দেখবা যে কোম্পানি তোমাকে মালামাল দিয়ে যাচ্ছে, তাই না, দিয়ে যাওয়ার পরে যে নির্দিষ্ট একটা সময় তোমাকে দিয়ে যাচ্ছে যে এই টাইমের ভিতরে আমার এই মূল্যে এই পণ্যটার টাকাটা দিয়ে দিবা, এই জিনিসটারে বলতেছে কি পরিশোধের সময়। আচ্ছা, তারপরে বাকির তারিখ, এই বাকির শর্ত মানে বাকি নিলে কি কি শর্ত দিতে হবে তাই। তারপরে কি প্রসার, মানে প্রসার মানে কি আমি আমার পণ্যটা কিভাবে প্রচার করব, প্রসার, প্রসার মানে প্রচার, ঠিক আছে। তো বিজ্ঞাপন দ্বারা হইতে পারে, ব্যক্তিগত বিক্রয় হইতে পারে, মানে আমি দোকানে দোকানে গিয়ে বললাম যে তুমি আমার এই জিনিসটা নাও। তারপরে কি বিক্রয় প্রসার বা বিক্রয়ের যে প্রচারটা আছে ওই প্রচারটা চালিয়ে চারিদিকে যে মাইকের মাধ্যমে প্রচার। তারপরে জনসংযোগ করে, মানে আমি দেখা যাচ্ছে আমার একটা কোম্পানিতে আমি বেশি পরিমাণ লোকের চাকরি দিয়ে বললাম যে তোমরা এই এই জায়গায় এগুলো প্রচার করে দিবা, সেই জিনিসটাতে বলছে জনসংঘ। আচ্ছা, আর তারপরে আছে যেরকম স্থান, যে প্রণালী, বিস্তৃতি, অবস্থান, মজুত পণ্য, পরিবহন, তারপরে লজিস্টিক, তোমরা এগুলো একটু রিডিং পড়লেই বুঝতে পারবা। তারপরে মানুষ কি, সেবা প্রদান, মানুষ কি করছে, সেবা প্রদান করছে, মানুষের সেবা প্রদান করছে। তারপরে কি তাদের আচরণ দেখতে হবে, তাই না, যে তাদের আচরণটা কিরকম। তারপরে গ্রাহক সেবা, মানে গ্রাহক কেমন সেবা দিচ্ছে আমাদের সেইটাই। তারপরে কর্মচারীর ধরন, মানে কর্মচারী কিভাবে কাজ করছে। এই ছিল মূলত 5PS। আচ্ছা, 5PS এর ব্যবহার। আচ্ছা, আমাদের 5PS এর তোমার তো এই এই ছিল 5PS থেকে এতটুকু জানলে বাদ বাকি এগুলোও লেখা যায়, ঠিক আছে। তো এরপরে গুরুত্বপূর্ণ আর আছে মজুদ, মজুদ আচ্ছা সরি ফোন হয়েছিল। ঠিক আছে, এরপরে আমরা দেখছি, আমরা একটু ওয়েট করো। এই সাবজেক্টটা আরো বেশি কিছু না, আসলে এর ভিতরে একটু বুঝে বুঝে পড়লে সাবজেক্টটা সহজ আছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আর একটা গুরুত্বপূর্ণ টপিক আছে, তাহলে গুরুত্বপূর্ণ টপিক আর একটা কি ছিল, মজুদ ও মজুদ নিয়ন্ত্রণ, এই একটা গুরুত্বপূর্ণ টপিক ছিল। আর একটা কি দেখলাম যে 5PS, তাই না, 5PS। আর একটা আছে, আর একটা কি উৎপাদন ব্যবস্থাপনা, উৎপাদন ব্যবস্থাপনার যে কার্যাবলীটা আছে, উৎপাদন ব্যবস্থাপনার কার্যাবলী কি 3 নাম্বার, উৎপাদন ব্যবস্থাপনার, উৎপাদন ব্যবস্থাপনার কার্যাবলী, ঠিক আছে। এই তো উৎপাদন ব্যবস্থাপনার কার্যাবলী এই জিনিসটা আমরা একটু দেখে নিই। তো চলো, উৎপাদন ব্যবস্থাপনার কার্যাবলী এই জিনিসটা যদি আমরা বুঝি তাহলে এই অধ্যায় থেকে এই পর্যন্ত এইটুকুই যথেষ্ট, মানে গুরুত্বপূর্ণ যেটুকু আছে আর কি। উৎপাদন ব্যবস্থাপনার কার্যাবলী মানে উৎপাদন ব্যবস্থাপনার কি কি কাজ করে, কিংবা একটা উৎপাদন ব্যবস্থাপনা কি কি নিয়মে কাজ করে, কিংবা কি কি কাজ করে, ঠিক আছে, এইগুলা। তো এইখান থেকে কিছু কিছু টপিকস আছে, মানে কিছু কিছু ধাপ আছে যার মাধ্যমে এই উৎপাদন ব্যবস্থাপনাটা কাজ করে। তো প্রথম ধাপ কি, পণ্যের নকশাকরণ, মানে পণ্যটা আসলে কেমন হবে। যেমন তোমার অনেকে বাজারে চিপস দেখছো যে কোনো কোনো চিপস ত্রিকোণাকার, কোনো কোনো চিপস গোলাকার, কোনো কোনো চিপস আবার কি তারপরে এরকম ডোরাকাটা ডোরাকাটা আছে, তাই না, গোলের পরে এরকম কি ডোরাকাটা ডোরাকাটা আছে। এই যে পণ্যটার নকশা, এই জিনিসটা কি, মানে পণ্যটা আমার দেখতে কেমন হবে, এই জিনিসটারই বলতেছে কি পণ্যের নকশা। দেখো তোমাদের বইতে বলা আছে যে উৎপাদন ব্যবস্থাপনার সর্বপ্রথম কাজ হলো কি নকশাকরণ, যদিও কখনো কখনো পণ্যের নকশা প্রণয়নের জন্য আলাদা বিশেষজ্ঞ কর্মী নিয়োগ দেওয়া হয়, তবু চূড়ান্ত নকশার অনুমোদন উৎপাদন ব্যবস্থাপককেই দিতে হয়। মানে এই জায়গায় এরকম বলছে যে আমরা যখন একটা জিনিস উৎপাদন করব, তাই না, যেমন তোমার এই যে ডিপ্লোমেন্টের প্রতিষ্ঠানটা, তাই না, তোমাদের জন্য একটি কি ওয়েবসাইট লঞ্চ করছে, তাই না, এই ওয়েবসাইটটা
বানিয়েছে একজন, ঠিক আছে, কিন্তু এই ওয়েবসাইটটা দেখতে কেমন হবে সেটা কি তোমাদের স্যারই নির্দেশনা দিছে যে আমার ওয়েবসাইটটা এরকম হবে এখানে। তো গঠন হয়েছে একজনের দ্বারা, কিন্তু তার উপরে নকশাটা দিছে কি যে তৈরি করছে, সে যে প্রতিষ্ঠানের মালিক সেই। তো এই জায়গায় জিনিসটা ওই রকমটাই বুঝাইছে, ঠিক আছে। তারপরে উৎপাদন পরিকল্পনা প্রণয়ন। আচ্ছা, উৎপাদন পরিকল্পনা প্রণয়ন জিনিসটা কি, যে পণ্য দ্রব্যের ভবিষ্যৎ চাহিদা নিরূপণ করে সে অনুযায়ী কর্মসূচি গ্রহণ করাই হলো। মানে পণ্যদ্রব্যের যে ভবিষ্যৎ চাহিদা, ঠিক আছে, মানে এখন যে পরিমাণ চাহিদা আছে সেই চাহিদা অনুযায়ী ভবিষ্যতে ও চাহিদাটা কেমন হতে পারে সেইটাই কি। আচ্ছা, তো ওইটারাই বলছে তোমার কি উৎপাদন পরিকল্পনা ও এই প্রণয়ন, ঠিক আছে। তো এরপরে আছে উৎপাদনের পরিমাণ পূর্বানুমান, ঠিক আছে, উৎপাদনের পরিমাণ মানে উৎপাদনের পূর্ব নমু পূর্বানুমান করার জন্য উৎপাদনের ব্যবস্থাপনা, মতামত জরিপ, বিক্রয় কর্মীদের মতামত গ্রহণ, বাজারে গবেষণা। মানে পূর্বানুমান মানে পূর্বে কেমন মান ছিল একটা, আমি তো পণ্য একটা বাজারে বাজারজাতকরণ করলাম, তাই না, এখন ওই পণ্যটার মান কেমন, জিনিসটা মানে বাজারে মানুষ কেমন পরিমাণে কিনেছে বা কেমন ভাবে চলেছে, এই যে জিনিসটা, এই জিনিসটারে বলছে কি যে উৎপাদন পরিমাণ পূর্বানুমান, ঠিক আছে। তারপরে কার্য গবেষণা, মানে উৎপাদনের সাথে জড়িত বিভিন্ন উপাদানগুলোকে সঠিকভাবে ব্যবহারের মাধ্যমে ন্যূনতম ব্যয় মানসম্মত পণ্য কিভাবে উৎপাদন করা যায়। মানে কাজের গবেষণা, মানে কাজের গবেষণা বলতে এরকম বোঝাচ্ছে যে যে কোনো একটা পণ্য তৈরি করার জন্য ওই পণ্যটা কিভাবে তৈরি করলে ভালো হবে, কিংবা কিভাবে তৈরি করলে খরচ কম হবে, কিংবা কিভাবে তৈরি করলে তোমার মানসম্মত হবে, এই যে তোমার জিনিসটা লক্ষ্য করা, ঠিক আছে, কিংবা বের করে আনা, এই জিনিসটারে বলছে কি যে তোমার কার্য গবেষণা। তারপরে উৎপাদন নিয়ন্ত্রণ, এটা তো একটু আগেই বলছি। তারপরে যেমন মজুত নিয়ে এটাও মান নিয়ন্ত্রণ কেমন ভাবে করব, যে বাজারে একটি জিনিস আমার বেশি ভালোভাবে চলছে না, কিংবা দেখা যাচ্ছে একটা পণ্য কিনে মানুষ আমাকে কমপ্লেন দিচ্ছে যে এই জিনিসটার এইখানে ভালো না, তাই না, তখন আমি কি করব, ওই যে পণ্যটা আছে ওই পণ্যটা যেখানে ভালো না আমার কাছে কমপ্লেন আছে ওই জিনিসটা এখন আমি ভালো করার চেষ্টা করব, তখন কি তাহলে ওই দ্রব্যটার মান কি আরো একটু উন্নত হয়ে যাবে, তাই না। মানে উৎপাদন বাজেট, মানে আমার যে পরিমাণে বাজেট আছে ওই বাজেটে আমি কি পরিমাণে উৎপাদন করতে পারবো এবং কি পরিমাণে লাভ করতে পারবো, কিংবা কি পরিমাণে পণ্য আমি বাজারজাতকরণ করতে পারবো, এই জিনিসটাই। তারপরে ক্রয় সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের সহায়তা, মানে আমার এরকম যে আমি বাজারজাতকরণ করেছি, করার ফলে আমার কতটুকু লস কিংবা লাভ ক্ষতি হয়েছে এই জিনিসটা আমি খতিয়ে দেখবো, যার মাধ্যমে আমি কি বুঝতে পারবো যে ক্রয় সংক্রান্ত সিদ্ধান্ত, মানুষ আমার পণ্যটা কি পরিমাণে কিনছে, ঠিক আছে। তো এই ছিল। তারপরে মানে এইটুকুই হলো কি উৎপাদন ব্যবস্থাপনার যে কার্যাবলী আছে। আচ্ছা, আর এরপরে আছে উৎপাদন ব্যবস্থাপনার গুরুত্ব, ওটা অতটাও গুরুত্বপূর্ণ না। মানে গুরুত্ব কি, উৎপাদন ব্যবস্থাপনা আমি কেন বাস্তব করব, তাই না, তো এটার গুরুত্ব কি আসলে সেটাই বলা আছে। তাই এটার গুরুত্ব কি, দেখা যাচ্ছে আমি যদি না করি তাহলে আমার লাভ লস কিংবা ক্ষয়ক্ষতি, কিংবা কি পরিমাণে আমার পণ্য কিংবা আমার তোমার ক্রয় করা উচিত, সেই থেকে তোমার কি পরিমাণে পণ্য উৎপাদন করে কিভাবে বাজারজাতকরণ করব, এই যে জিনিসটা এইগুলো যদি আমি বুঝতে না পারি তাহলে কি আমার একটা প্রতিষ্ঠান ভালোভাবে রান করতে পারবো না, তাই না। তো এই হলো তোমার উৎপাদন ব্যবস্থাপনার গুরুত্ব, ঠিক আছে। তো এই অধ্যায়ে মেইনলি এই টপিকগুলো ছিল, তোমরা বুঝতে পারবা, ঠিক আছে। তো এই ক্লাস এই পর্যন্তই।